হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ, তোমাদের সকলকে স্বাগত জানাই গো G8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায়ের ভূমিরূপ পরিবর্তনের ভূমিকম্প সম্পর্কে জানব। আমরা তো গত পর্বে ভূমিকম্প নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের কি মনে আছে যে আমি বলেছিলাম সমুদ্রের নিচে কোনো একটি স্থানে ভূমিকম্প তৈরি হলে সেটা বিশাল আকারের একটি ঢেউ সৃষ্টি করে। এই ঢেউ শুধু শুধু তৈরি হয় তা কিন্তু না, এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে আরও অনেক জায়গায় একসাথে মিলে কিন্তু বিশাল আকারের এই ঢেউ সৃষ্টি হয়। এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে, এই ঢেউ যে তৈরি হয়েছে এই ঢেউয়ের তরঙ্গটা কি, কিভাবে এটি তৈরি হলো? ধরো তুমি একটা পুকুরের সামনে দাঁড়িয়ে আছো, একটি পাথর ছুঁড়ে ফেলো পুকুরে, তাহলে সেখানে যে পাথরটা ডুবে যাবে তখন পানির তরঙ্গগুলো ঢেউ হয়ে পুকুরের চারিদিকে ছড়িয়ে পড়তে থাকবে। ঠিক একইভাবে ভূমিকম্পের সময় পানির ঢেউগুলো এক জায়গা থেকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। এইভাবে ভূমিকম্পের তরঙ্গকে 3 ভাগে ভাগ করেছেন বিজ্ঞানীরা। এরা ভূমিকম্প যেখান থেকে হয় সেখান থেকে 3 দিকে ছড়িয়ে পড়ে। তরঙ্গগুলোর মধ্যে প্রথমটাকে বলা হয় প্রাথমিক তরঙ্গ, এরপরে আছে দ্বিতীয় তরঙ্গ এবং সবশেষে পৃষ্ঠ তরঙ্গ। বন্ধুরা, প্রথম তরঙ্গকে প্রাইমারি ওয়েভ বলা হয়। এটি সবচেয়ে বেশি দ্রুত গতিতে তৈরি হয়। এর গতি প্রতি সেকেন্ডে 5 থেকে 8 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আর এই জাতীয় তরঙ্গ শুধু কঠিন বস্তু নয়, নরম বস্তুর ভেতর দিয়েও চলে যেতে পারে। আমি বোঝাতে চাচ্ছি যে পৃথিবীর এক কেন্দ্র থেকে এটি শুরু হয়ে এক সময়ে অপর প্রান্ত পর্যন্ত চলে যেতে পারে। এরপরে তোমাদেরকে জানাবো দ্বিতীয় তরঙ্গ সম্পর্কে, যেটাকে বলা হয় সেকেন্ডারি ওয়েভ, সংক্ষেপে যাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এর গতিবেগ প্রতি সেকেন্ডে 3 থেকে 5 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এটা পৃথিবীর ভূপৃষ্ঠের ভিতরে মাটির নিচে বেশি দূর যেতে পারে না, কারণ এই তরঙ্গ তরল পদার্থের মধ্য দিয়ে যায় না। এটা শুধুমাত্র মাটির নিচে থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। বন্ধুরা, এবারে সবশেষে যে তরঙ্গটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে লংজিটুডাইনাল ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ। একে এল দিয়ে প্রকাশ করা হয়। প্রাথমিক ও দ্বিতীয় তরঙ্গ ভূত্বকের উপর যখন পৌঁছায় তখন যে তরঙ্গটি খুব ধীরে পৃথিবীর উপর দিয়ে চলে তাকে বলা হয় এল তরঙ্গ, কারণ এটি পৃথিবীর মাটির উপর দিয়ে সবচেয়ে বেশি পথ অতিক্রম করে। আর এই কারণে সবচেয়ে দূরে যখন ভূমিকম্প হয় তখন প্রথম ও দ্বিতীয় তরঙ্গ ভূত্বকের সর্বপ্রথম যে জায়গায় গিয়ে পৌঁছে তার কিছু সময় পর পৃথিবীর উপরে সেই স্থানে পৌঁছে যায়। বন্ধুরা, আর এই জন্যই আমরা পৃথিবীতে ভূমিকম্প অনুভব করি। তরঙ্গের গতির মাধ্যমেই ভূমিকম্পের কেন্দ্র কোথায় ছিল তা বের করে বিজ্ঞানীরা। এই তরঙ্গের গতি থাকে প্রতি সেকেন্ডে 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত। আচ্ছা, এখন আমি তোমাদের বলি, এই যে আমি তোমাদেরকে জানাচ্ছি তরঙ্গের গতিবেগ প্রতি সেকেন্ডে কত, কিভাবে কত কিলোমিটার, এই গতিকে বলা হয় তীব্রতা। ভূমিকম্প যখন হয় তখন সেটি কত মারাত্মক হয়ে ওঠে সেই বিষয়ে জানাই হচ্ছে তীব্রতা। ভূমিকম্পের ভূত্বকের কয়েক কিলোমিটার নিচে কিন্তু ভূমিকম্প তৈরি হয় এবং সেখান থেকে ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ে। বন্ধুরা, তরঙ্গের মাধ্যমে ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রথম উপকেন্দ্রে মানে পৃথিবীর ভূত্বকের ওপরে পৌঁছে যায়। এরপর একটি নির্দিষ্ট এলাকায় গিয়ে শেষ হয়ে যায় তা কিন্তু না, কয়েক হাজার কিলোমিটার পার হলেও মূল কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়তে পারে এই কাঁপুনি। এমনকি পৃথিবীর অপর প্রান্তেও ছড়িয়ে পড়তে পারে। ভূমিকম্পের কাঁপুনি যতই দূরে পৌঁছাবে ততই ধীরে ধীরে এর তীব্রতা কমতে থাকবে। প্রায় কয়েকশো কিলোমিটার পার হওয়ার পর অনেক বেশি শক্তিশালী ভূমিকম্পের কাঁপুনিও মানুষ অনুভব করতে পারে না। বর্তমানে
ভূকম্পন লিখন বা সিসমোগ্রাফ নামের একটি যন্ত্র আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য মার্সেলি ও রিক্টার নামক দুইজন বিজ্ঞানী দুটি স্কেল তৈরি করেন। এই স্কেল ভূমিকম্প লিখন যন্ত্রের উপর বসাতে হয়। তোমাদেরকে আরও একটু পরিষ্কার করে বলি, কোনো স্থানে যখন ভূমিকম্প হয় তখন সেটা ভূকম্পের কোনো যন্ত্রের সাহায্যে জানা যায়। যদি হালকা ভূমিকম্প হয় তখন তা এই যন্ত্রে ধরা পড়ে। এই যন্ত্রের ভিত্তিটা মাটিতে বসানো হয়। এই যন্ত্রের বেলনে একখণ্ড কাগজ লাগানো থাকে। তাছাড়া যন্ত্রের উপর থেকে একটি দাগ কাটার যন্ত্র ঝুলানো থাকে। বন্ধুরা, ভূমিকম্প শুরু হলে এর তীব্রতা অনুসারে এই যন্ত্রের ভিত্তিটা কাঁপতে থাকে। ভারসাম্য বজায় রাখার জন্য সাথে সাথে দাগ কাটার যন্ত্রটিও ঝুলতে শুরু করে এবং বেলুনে লাগানো কাগজে দাগ কাটতে থাকে। এভাবে ভূকম্পন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের অনুলিপি করা সম্ভব হয়। যখন কোনো ভূমিকম্প হয় না তখন কলমের দাগ সোজাসুজি বসে যায়, কিন্তু ভূমিকম্পের সময় এই দাগ আঁকাবাঁকা হয়। এই আঁকাবাঁকা দাগ দিয়েই ভূমিকম্পের উৎস ও তরঙ্গের গতিবিধি নির্ণয় করা যায়, কিন্তু এটা কতটা তীব্র হয়েছে তা জানা যায় না। খানিক আগে তোমাদেরকে মার্সেলি ও রিখটার স্কেল সম্পর্কে বলেছিলাম। তীব্র ভূমিকম্প মাপার জন্য 1931 সালে বিজ্ঞানী মার্সেলি একটি স্কেল তৈরি করেন। এটা দিয়ে ভূমিকম্পের তীব্রতা কতটুকু তা বের করা যায়। এই স্কেলের 2 থেকে 12 পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা ধরা যায়। প্রথমে 3টি হালকা কম্পন, তারপরে 4টি সামান্য তীব্র এবং বাকি 5টি 8 থেকে 12 নম্বর পর্যন্ত সবচেয়ে বেশি কাঁপুনির নির্দেশ দেয়। আবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক CF রিক্টার ভূমিকম্পের তীব্রতা বের করার জন্য যে স্কেল তৈরি করেছিলেন সেটার নাম রিক্টার স্কেল। বন্ধুরা, এটাতে আবার 1 থেকে 10 পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা ধরা যায়। 1935 সালে তিনি স্কেলটি আবিষ্কার করেন। সাধারণত রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 5 অতিক্রম করলেই জীবন এবং সম্পত্তির অনেক ধ্বংসের আশঙ্কা করা হয়। এই যে ভূমিকম্পে অনেক বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে তা কিন্তু পৃথিবীর সব স্থানের জন্য সমান, কারণ পৃথিবীর কোনো অংশই ভূমিকম্পের হাত থেকে নিশ্চিতি পায়নি। তবে কিছু কিছু অঞ্চলে ভূমিকম্প বেশি হয়। তাহলে চলো এবারে তোমাদেরকে সেই অঞ্চলগুলো সম্পর্কে একটু ধারণা দিই। তোমরা তো সবাই হিমালয় পর্বতমালার নাম শুনেছ। এভাবে পৃথিবীর আরও কিছু পর্বত আছে, যেমন ধরো রকি, আন্দিজ, আল্পস পর্বতমালা। এগুলো ভঙ্গিল পর্বত। এই পর্বতমালার নিচের অংশে খুব বেশি ভূমিকম্প হয়ে থাকে। এই কাঁপুনি কখনো কখনো এত বেশি আন্দোলন তৈরি করে এই পর্বতের শিলাস্তরগুলো সংকুচিত হয় এবং নিচে পড়ার সাথে সাথে ভূমিতে ভূমিকম্প শুরু হয়ে যায়। আবার দেখা যায় যে পৃথিবীর কোনো কোনো স্থানে সমুদ্র থেকে কিছু অঞ্চল বেশ উঁচুতে থাকে এবং সমুদ্রের পাশে পাশে সেই অংশগুলোতে বেশি ভূমিকম্প হয়। এই কারণে জাপান এবং পূর্ব ভারতের দ্বীপপুঞ্জ সহ নিউজিল্যান্ড এইসব স্থানে অনেক বেশি ভূমিকম্প হয়। বন্ধুরা, এই অঞ্চলের সাথে সাথে কিন্তু আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্বে পার্বত্য অঞ্চলের কথাও বলা যায়। পার্বত্য অঞ্চলের মাটি এতটাই দুর্বল থাকে যে সেখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই কারণে ভারত সহ বাংলাদেশের সীমানার পাশে আসামের খাসিয়া, জয়ন্তিয়া, উত্তর পশ্চিম হিমালয় পর্বত এসব অঞ্চলে বেশি ভূমিকম্প হয়। সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে যে আগ্নেয়গিরি হয়ে থাকে সে আগ্নেয়গিরির অঞ্চলগুলোর মাটি খুব বেশি নরম এবং দুর্বল থাকে। বন্ধুরা, কেননা কিছুদিন পরপরই সেখানে আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়ে লাভা সহ বিভিন্ন ধরনের খনিজ পদার্থ বের হয়ে আসে এবং একসময় তা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। ফলে ভূমি কিন্তু শক্ত হওয়ার পরও নতুন থাকার কারণে ওইভাবে কঠিন আকার ধারণ করতে পারে না। এই সব অঞ্চলে ভূমিকম্প বেশি হয়। আর এই কারণেই উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিক সহ প্রশান্ত মহাসাগরের পূর্ব ও পশ্চিম উপকূলে এবং জাপানে অনেক বেশি ভূমিকম্প হয়ে থাকে কিছুদিন পর পর। বন্ধুরা, তবে ভূমিকম্পের সংখ্যার দিক দিয়ে জাপান বিশ্বে প্রথম।
জাপান ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে থাকায় এখানে বছরে প্রায় ৭,৫০০টি ভূমিকম্প হয়ে থাকে। আর জাপানের পরপরই ইতালি ভূমিকম্পের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে গড়ে প্রতি বছর প্রায় ৫০০টি ভূমিকম্প হয়। এছাড়াও দক্ষিণ আমেরিকার পেরু, চিলি, মধ্য আমেরিকার গুয়েতেমালায় অনেক বেশি ভূমিকম্প হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং গো G8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। ভূমিকম্পের 3 ধরনের তরঙ্গ: প্রাথমিক তরঙ্গ, যেটা প্রাইমারি ওয়েভ; দ্বিতীয় তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ; তৃতীয় তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ বা লংজিটুডাইনাল ওয়েভ। ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের জন্য ভূবিজ্ঞানী মার্সেলি এবং রিখটার দুটো স্কেল আবিষ্কার করেন। এই দুটি স্কেলের মাধ্যমে ভূমিকম্পের তীব্রতা সম্পর্কে জানা যায়। ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে রয়েছে ভঙ্গিল পর্বত অঞ্চল, খাড়া উপকূল অঞ্চল, আগ্নেয়গিরি অঞ্চল, খাড়া প্রবণভূমি অঞ্চল, সমুদ্র হতে নতুন উত্থিত অঞ্চল।